আজ ৫ বছর পর দেশে এলাম। কাউকে কিচ্ছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি। তাই সবাইকে সারপ্রাইজ দেব বলে আজ জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার ৫ বছর পর। মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে গেল, মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে ২ ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে নিই। যদিও অনেকেই আমাকে চেনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আমার আরেকটা ছোট ভাই আছে। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স ১০ বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন? আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন থেকে আগের থেকে আরও মোটা হয়ে গেছিস, হ্যাঁ? আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, ও মা, দেখে তো কে এসেছে আর আমাকে মোটো বলছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই দুপুরবেলা? হই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি? তুমি আমার বড় ভাইয়া? কিন্তু ভাইয়া তো বিদেশে। ও মা, দেখে যাও। ইনি বলছেন না ইনি নাকি আমার ফাহিম ভাইয়া। কি আবোল তাবোল বলতেছিস? তোর ভাই আসলে তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবেই। কিন্তু তোর আপুও তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজা দাঁড় করে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতেই সারা রাত প্লেন জার্নি করলাম, তারপর ২ ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলেই তুমি ফাহিম ভাইয়া তো? ধুর, চুপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে পেছন থেকে মায়ের চোখ দুটো হাত দিয়ে ধরে ফেললাম। এই, কে কে আমার চোখ ধরেছে? দেখি, বলো তো কে হতে পারে? কে আর হবে? আমার সেই দুষ্টু বান্দর পোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা। আমি না বুঝলে কে বুঝবে? তাই এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তাই চলে এলাম। আর সারপ্রাইজ দেবো বলে কাউকে জানাইনি। আচ্ছা, যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি খাবার রেডি করছি আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট, দেশে কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? হুম। এটা কি হচ্ছে? আসতে না আসতে যাওয়ার কথা বলতেছো? আরে, এমনিতেই বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণা থেকে অ্যাপয়েন্টমেন্ট এসছে। ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীর কেমন আছে? এতদিন ভালো ছিল না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না জিজ্ঞেস করেই আগের কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে, এটা তেমন কিছুই না। ভাবছিলাম বিকালে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব। আজকে না, কালকে সকালে যেও। আজকে এমনিতেও অনেক জার্নি করে এসেছো। আচ্ছা, ঠিক আছে। কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ। এরপর বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম। উঠে কনফিউশনে পড়ে গেলাম, এখন সকাল নাকি সন্ধ্যা। এরপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তখন মা এসে নাস্তা করতে দিল। তখন শিওর হলাম যে এখন সন্ধ্যা। এরপর নাস্তা করে বের হলাম। অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম। এখানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমার ছোটবেলার অনেক বন্ধুরা এখনো এখানেই থাকে, কিন্তু শহরে অনেক পরিবর্তন হওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না। তাই আর আজকে কারোর সাথে দেখা করতে যাব না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। ভাবছি আবার যাওয়ার আগে পর্যন্ত বাবার ব্যবসা দেখাশোনা করব। তাই রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, ভাবছি আমিও কাল থেকে অফিস যাব, যতদিন দেশে আছি। আজকে তো মাত্র দেশে আসলি, আর কাল থেকেই অফিসে জয়েন করার কথা বলতেছিস? তো কি হয়েছে? এমনিতেও বাসায় একা একা ভালো লাগে না। তা ফাহিম, সেখানে কি তোর কোনো পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। হুম। মা, আমি আসতে না আসতে তুমি আবার বিয়ের জন্য উঠে পড়েছো। এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহে চলে যাব। আরে না, থাক, কিছুদিন যাক, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। ধুর,
আমি থাকবোই না এখানে, আগামী সপ্তাহে চলে যাব। আসলে কি তুমি চলে যাবা? আচ্ছা ভাইয়া, তুমি বিদেশে থেকে কি কি এনেছো সেইগুলো তো দেখালে না, আর আমাকে দিলেও না। আচ্ছা, ভুলে গেছিলাম, খাওয়া শেষ করে দিচ্ছি। এভাবেই কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। এরপর সবাইকে বললাম আমার রুমে আসতে। সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। এরপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। এরপর অফিসের জন্য বের হবো এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়েই চললাম। আকিব মানে আমার ছোট ভাই। এরপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও দোষ ছিল না, আমি একটু বেখেয়ালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো তো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তার আগেই ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়। তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? হালকা ধাক্কা দিয়ে বললাম। তখন মেয়েটা চোখ খুলে তাকালো, কিচ্ছু বললো না। তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন, নাকি কোথাও লেগেছে আপনার? ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল। না, আমি ঠিক আছি। বলেই মেয়েটা চলে যেতে লাগলো। আমি পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিসটা সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস অভিনন্দন জানাচ্ছে। এইসব শেষে বাবা এসে বললেন, কি হলো, তোর এত দেরি হলো কেন? আসলে বাবা, রাস্তায় একটু সমস্যা হয়েছিল তো, তাই আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আয় সবার সাথে পরিচিত হয়ে নে। পরে আমরা আমার ক্যাবিনে যাই। এরপর একে একে সবার সাথে পরিচিত হয়ে বাবার সাথে তার ক্যাবিনে গেলাম। এরপর বাবা আমাকে কাজ বোঝাচ্ছে। এরপর পিয়ন এসে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয় দেখছি। তখন বাবা বলল, শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়া যাব 3 দিনের জন্য। আর এই 3 দিন তোকেই অফিস সামলাতে হবে। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু কী কাজে যাবে তা তো বলো। আর এই 3 দিন কোনো মিটিং কি আছে নাকি? অফিসের কাজে যাব, আর কালকে 3টা মিটিং আছে। আর বাকি সব তোকে ম্যানেজার সাহেব বুঝিয়ে দিবে। আর মিটিংয়ে উনি তোর সাথে থাকবেন। যদি তোর কোনো সমস্যা হয় তাহলে ওনাকে বলবি, উনি তোকে সব রকমের সাহায্য করবেন। এইভাবে বাবা ছেলে কাজের ব্যাপারে কথা বলতে বলতে লাঞ্চের টাইম হয়ে গেল। তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে, তাই সবাইকে বললাম, কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম আর কি। অবাক হওয়ার কিছুই নেই, আমিও আপনাদের মতো একজন মানুষ। তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। এরপর বাবা আর আমি লাঞ্চ করে ক্যাবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি দেওয়া শুরু করলো। তাই ফোনটা উঠালাম। উঠে দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল, কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কলটা কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো। যা বাবা, এখন আবার কল দিল গেলেই মনে মনে। কল রিসিভ করার পর বাবা বলল, এই শোন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা, তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবো। নিয়ে আসিস কিন্তু। ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে, তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। যখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে দেখালো আর জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার পিছু করছেন না তো? "আহ, আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনিও মনে হয় এখানে পড়েন তাই না?" মিথ্যা বলার জায়গা পান না? এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই। তাহলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম। রিসিভ করলে আমি বললাম, বাবা,
ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা, তুই ওকে কল দে, আমি কথা বলছি। এরপর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বললো। কথা শেষ করে মেয়েটা আমাকে বললো ভিতরে গিয়ে বসতে। আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স ৪৫ বছর হবে মনে হয়। সম্ভবত এনারা এই মেয়ের বাবা মা। তাই আমি ওনাদের সালাম দিলাম। এরপর তাদের সাথে কথা বলছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, আকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি, আমি ওর চাচাতো ভাই। আহ, বলেই মুখটা মলিন করে ফেললো। কি জন্য করলো তা বুঝলাম না। এরপর মেয়েটা চলে গেল। প্রায় ৩০ মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু আর ম্যাডামকে তো দেখলাম না। এরপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। গাড়িতে উঠে আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটাই কি পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটাই তো তোর সাথে পড়ে। ওইটা? আরে না, ওইটা হচ্ছে আমার ম্যাডাম। ও, ওইটা তোর ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। এরপর দুই ভাই আরও অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর মায়ের কাছে গেলাম। মাকে গিয়ে বললাম, মা, একটা কথা বলবো? বল, কি বলবি? আচ্ছা মা, অধরারা কি এখনো আগের বাসায় থাকে নাকি? না, ওরা এখন আর আগের জায়গায় থাকে না। তুই চলে যাবার কিছুদিন পরই তারা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ তুই তাদের কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনি বলছিলাম। সেই কবে যে তাকে দেখেছিলাম, এখনো মনে হয় আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়েছে। হতে পারে, কিন্তু তুই এসব বলতেছিস কেন? তুই কি ওকে পছন্দ করতি নাকি? আর করলেও লাভ নাই। কেন? ওর বাবা মা 1 বছর আগে মারা যায়। এখন সে তার মামার বাসায় থাকে। আর গত বছর তার বিয়ে হয়ে গেছে শুনেছি। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও মাকে বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা কোথায়? রুমে আছে, কালকে নাকি বিদেশ যেতে হবে মিটিংয়ের কাজে। বসে বসে তাই দেখতেছে। আচ্ছা বলে রুমে এসে পড়লাম। রুমে এসে বসলাম, তখনই একটা মেইল এলো। মেইলটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমাদের একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল আর সেটা আগামী মাসের 7 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা নাকি আগামী সপ্তাহে শুরু হবে। শিওর হওয়ার জন্য সিয়ামকে কল দিলাম। সিয়াম আমার ক্লাসমেট। Hello, who are you? হাই সিয়াম, ইটস মি ফাহিম। Oh, how are you, dost? আই এম ফাইন। উড ইউ রিসিভড এনি মেইল ফ্রম এসএসটি ল্যাব? Yeah, just I receive a mail from lab. Our experiment will be start on 20 December. So when you are come back USA? আই উইল বি ব্যাক নেক্সট ফ্রাইডে। ওকে, সি ইউ সুন ইউএসএ। Okay, bye. See you soon. এরপর কল কেটে দিয়ে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আসবো? আয়, কিছু বলবি নাকি? আসলে ইউএসএ থেকে একটা মেইল এসেছে, তাই আমাকে শুক্রবার আবার ফিরে যেতে হবে। তার মানে তুই শুক্রবারে চলে যাবি? হ্যাঁ, শুক্রবারে যেতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু গেলে আসবি কবে? যতদিন না কাজ শেষ হয় ততদিন আসতে পারবো না। ও, তাহলে আর 4 দিন বাকি আছে, তারপরে তুই চলে যাবি? কে চলে যাবে 4 দিন পরে? দরজার বাইরে থেকে বলতে বলতে ভিতরে এলো। ফাহিম, ইউএসএ থেকে মেল এসেছে, তাই তাকে কাজের জন্য শুক্রবারেই চলে যেতে হবে। তা বাবা, এইবার গেলে আসবি কবে? সেটা বলা যাবে মা, যতদিন না কাজ শেষ হয় ততদিন দেশে ফেরা যাবে না। ও, তাহলে তো তোকে যেতেই হবে। এরপর আবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ মা এসে খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। পরে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে আমি অফিসে চলে গেলাম। সকাল 11টায় একটা মিটিং ছিল, সেটা করে নিলাম। এরপর সিএমকে আবার কল দিলাম। মুই ইংলিশ একটু খারাপ, তাই বাংলাতেই বলতেছি। হ্যাঁ ফাহিম, বল। আচ্ছা, তুই আমার টিকিট কনফার্ম কর, আমি শুক্রবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেব। আচ্ছা, তা না হয় করে দিলাম। তা দোস্ত, মেয়েটা কেমন রে? কোন মেয়ের কথা বলতেছিস? যে আমার বন্ধুরা রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধুর, তুই যে কিসব বলতেছিস না, কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন বাই, পরে কল দেবো। আচ্ছা, বাই। কল কেটে দিয়ে আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ঢোকার সাথে সাথেই কিসের সাথে যেন আঘাত লাগলো। খুবই নমনীয় বস্তু, কিন্তু দেয়াল তো শক্ত, এত নরম নয়।
বাবা বন্ধ করে কি হয়েছে দেখার জন্য সামনে তাকালাম, তাকিয়ে দেখি আকিবের টিচার মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ব্যথা পেয়েছে, তাই আমি ডান হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আবার হাত ধরে উঠে দাঁড়ালো। তখন মা এসে জিজ্ঞেস করলো, কিরে, এখনো পিচ্ছে আছিস নাকি? এইভাবে কেউ চেঁচায় নাকি? কেন? আমি কি খুব বড় হয়ে গেছি নাকি? না, তুমি তো কচি খোকা। আসো, তোমাকে ফিটার খাওয়াই। কিরে মা, তুই হাতে ব্যথা পেলি কিভাবে? আসলে মা, উনি মনে হয় বের হচ্ছিলেন আর আমি ভিতরে আসছিলাম। তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যায়। আর পড়ে গিয়েই মনে হয় উনি হাতে ব্যথা পেয়েছেন। এত বড় হয়ে গেছিস, এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো, তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়েছে। আকিব, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। তুই চুপ কর। কোনটা দরকার কোনটা দরকার না সেটা আমি বুঝবো। তুই চুপ করে বসে থাক। এমনভাবে সেবা করছে দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছে। ফিসফিস করে বললাম, ঠিকই বলেছিস, ছেলের বউ তো। আমি কখন কি বললাম আবার? আর তোমার কোন ছেলের বউ? কেন, তোর বউ? আমি কবে বিয়ে করলাম? আর এনাকে তো আমি ভালো করে চিনিও না। ওর নাম হলো ইসরাত জাহান অধরা। আমরা ওকে ইসরাত বলেই ডাকি। আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বিয়েই করবো না কখনো। তুই করবি না, তোর বাপ করবে। বাবাকেই করাও, তাইলে তোমার একটা সতীন হবে। দাঁড়া হতচ্ছাড়া, দেখাচ্ছি বিয়ে কিভাবে না করিস। আন্টি আমি গেলাম। আরে কই যাস? নাস্তা করে যা, আমি এখনই এনে দিচ্ছি। আর রাতের খাবার না খেয়ে তোকে যেতে দিব না, ভাবলি কিভাবে? আন্টি আজকে না, অন্য একদিন। এখন থেকে তো আকিবকে এখানে এসেই পড়াবো। সেটা পরে দেখা যাবে, এখন বস, রাতের খাবার খেয়ে যাবি। আর আমি এখন নাস্তা এনে দিতেছি, বস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি যাচ্ছি, এমন করলে তো এখানে টেকাই যাবে না। আমি কালকেই চলে যাব, তখন দেখবো কি করে আমার সাথে এমন করো। যেদিনই যাস, যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো। সেটা দেখা যাবে না। আমি বিয়ে করব না মনের মতো কাউকে যতক্ষণ না পাই। আমিও দেখে নেব কি করে তুই বিয়ে না করিস। ইশরাত বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পরে আকিবের কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে মোটু, কি করিস? কি আর করব, ম্যাডাম যা পড়া দিয়েছে সেগুলো পড়ছি। ম্যাডাম কি চলে গেছে নাকি? কেন? ম্যাডাম চলে গেছে কিনা জানতে চাইছিস? একটু টিভি দেখতাম আর কি। একটা নতুন কার্টুন হচ্ছে যেটা দেখতে হবে, তাই জিজ্ঞেস করলাম। না, আম্মু তোর ম্যাডামকে নাকি তোর বউ করবে, তাই বসিয়ে রেখেছে। বলেছে রাতের খাবার খেয়ে যেতে। আমার বউ না, তোমার বউ বানাবে। আর এটা হচ্ছে অধরা আপু, যাকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসি? কি চাতা বলছিস সব? কে কিসব বলতেছে? কই কিছু না তো। বলছিলাম কি, বিয়েটা যখন করতেই হবে তাহলে কালকেই করে নিই। চাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়ে যাব। কিছুক্ষণ আগে না বললি বিয়ে করবি না, এখন বলছিস বিয়ে করে বউকে সাথে নিয়ে যাব? আসলে মা ভাইয়া, পুরোটা বলার আগে আকিবের মুখ চেপে ধরলাম। বড়দের মাঝখানে কথা বলতে নেই মোটু, সেটা কি জানিস না? তুই ওকে আটকালি কেন? আকিব কি বলছিলি বলতো? আমি ওকে চোখে দিশা না করতে বলতে এই বলে মুখ ছেড়ে দিলাম। কিছু না মা। আসলে ভাইয়া চাইছিল চলে যাবে তখন। আর তুমি তো বললে ভাইয়াকে যেভাবে হোক বিয়ে করাতে হবে, তাই। সত্যি তো? মিথ্যে কেন বলবো তোমার সাথে? জি না, এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে করানো যাবে না। আগে আমাকে জানতে হবে কি জন্য এই সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেছেন। ধুর, ভাল লাগে না। আমি কালকেই চলে যাব বলে সিয়ামকে কল দিলাম। হ্যাঁ সিয়াম, লিসেন, আই উইল বি ব্যাক অন ফার্স্ট ফ্লাইট টুমোরো, সো ইউ কনফার্ম দ্য টিকেট অ্যান্ড লেট মি নো। ওকে, আই উইল লেট ইউ নো বাই কাটিং দ্য টিকিট। ওকে বাই বলেই কলটা কেটে দিলাম। পরে রুমে গিয়ে প্যাকিং করে নিলাম। এরপর সন্ধ্যার নাস্তা করে রুমে চলে এলাম। এসে বাবাকে কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি কালকেই চলে যাব। বাবা জানতে চেয়েছিল কী হয়েছে, আমি কিচ্ছু বলিনি। এরপর হালকা একটা ঘুম দিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে রুমে এসে বসেছিলাম, এমন সময় সিয়াম কল করে জানালো যে কাল সকাল 10টায় ফ্লাইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর মা এসে বললো, এই শোন, বলো কি বলবা? আরেকটা কথা, কালকে সকালে আমি চলে যাব, 6টায় বাসা থেকে বের হবো। সত্যিই তুই চলে যাবি? তা গেলে যাবি, তাতে কার কি আসে যায়। যা বলতে এসেছিলাম, আকিবের ম্যাডামকে বাসায় দিয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, তার উপর একটা মেয়ে এসে রাস্তায় যদি কিছু হয়ে যায়
তাই তুই তাকে বাসা পর্যন্ত দিয়ে আয়। আমি যেতে পারবো না, ড্রাইভারকে বলে দিয়ে আসতে। ড্রাইভার তো চলে গেছে। চলে গেছে মানে? এখন কয়টা বাজে ড্রাইভার চলে গেছে? এখন রাত 11টা বাজে। আর কোনো কথা না বলে ওকে দিয়ে আয়, না হলে এই ঘরে তোর কোনো জায়গা হবে না। কি আর করার, এক প্রকার বাধ্য হয়েই অধরাকে নিয়ে গেলাম। রাস্তায় যাওয়ার সময় একটা কথাও বলেনি। এরপর ওকে ড্রপ করে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগেজটা গুছিয়ে নিলাম। রাতেই গোছানো ছিল, কিন্তু কিছু জিনিস গোছানোর বাকি ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এরপর রেডি হয়ে ড্রাইভারকে কল দিলাম গাড়ি বের করার জন্য। এরপর বেরিয়ে পড়লাম। 9টার সময় ফ্লাইট। আজ আকিবের প্রায় বন্ধ, তাই তাকে সাথে করে নিয়ে এসেছি। আর বাবার ফ্লাইটও সকাল 11টায় ল্যান্ড করবে, তাই সে বাবার সাথে চলে যাবে। আর গাড়ি তো আছেই। এরপর আগিবের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে সব ঝামেলা শেষ করে নিলাম, সাথে টিকিটও কালেক্ট করে নিলাম। আর এয়ারপোর্টে ঢোকার আগে আকিবের কাছে একটা গিফট দিয়ে এসেছি। বলেছি এটা অধরাকে দিয়ে দিতে, আর মাকে যেন কিছু না জানায়। এরপর প্লেনে গিয়ে বসে পড়লাম। এখন 9:30, অর্থাৎ 9:30 বাজে। এখন শুধু অপেক্ষা কখন প্লেন ছাড়বে। প্রায় 40 মিনিট পর প্লেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ জার্নি করার পর আমেরিকা পৌঁছে গেলাম। এরপর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্ল্যাটে পৌঁছে গিয়ে কলিং বেল বাজালাম, সিএম এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি এখানে পৌঁছে গেছি। জানিয়েই একটা ঘুম দিলাম, কারণ এখানে এখন সকাল আর বাংলাদেশের রাত, তাই কিছুদিন সমস্যা হবে। আমি ঘুমিয়ে যাওয়ার পর সিএম শপিং মলে চলে গেল। শপিং থেকে খাবারের সব জিনিস নিয়ে এলো। আসলে এখানে সিয়াম তার বউয়ের সাথে থাকে। গত সপ্তাহে ওদের বিয়ে হয়েছে। আমি যাওয়ার আগে ওদের বিয়েটা করিয়ে দিয়ে যাই, কিন্তু তাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়। সিয়ামের বউয়ের নাম হচ্ছে অরিন। তারা এখানে থাকে, কিন্তু তারা বাংলাদেশি। কি করে এটা হলো ভাবছেন তো? তাহলে চলুন শুরু থেকে বলি। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে আমার সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য একটা স্কলারশিপ এর আবেদন করি। স্কলারশিপ। আর কিছু মাস পরে সেটা পেয়েও যাই। আর সেটা আমেরিকার ছিল, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এরপরে আমি আমেরিকা চলে আসি আপনজনদের ছেড়ে। এখানে এসে তেমন কাউকেই চিনতাম না। ভার্সিটি হলেও জায়গা ছিল না। তখনই আমার সিএমের সাথে দেখা হয়। এরপর সিএমের সাথে আমার প্রবলেমটা শেয়ার করার পর সে বলে তার সাথে থাকতে। তার সাথে তার আরেক বন্ধুও থাকে, তার নাম মেঘ, অর্থাৎ রিয়াজ। এরপর থেকেই আমরা একসাথে থাকি। আর সিএমের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আর ভার্সিটি থেকেই এদের রিলেশন। আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করতো, তাই আমার সাথে অরিনের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিই। কারণ ভালো একজনকেই বাসা যায়, অনেকজনকে নয়। আর অনেকজনকে ভালোবাসাটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে চোখের মোহ বা টাইম পাস। আর আমি অধরাকে ভালোবাসতাম, তাই বাড়িওয়ালাকে মানা করে দিয়েছিলাম। অনেক কষ্টে বাড়িওয়ালাকে রাজি করিয়েছিলাম অরিন আর সিয়ামের বিয়ে দিতে। তাদের বিয়ের পর আমিও চলে যাই দেশে। এরপর সেদিন মা যখন বলল যে অধরার বিয়ে হয়ে গেছে, তখন খুব কষ্ট হয়েছিল। কিন্তু আকিবের কাছ থেকে জেনে পরে আবার খুশিতে নাচতে মন চাচ্ছিল। আর বাকিটা তো আপনারা জানেনই। সিয়াম মার্কেট থেকে আসার পর অরিন গিয়ে রান্না করলো। আমিও গিয়ে গোসল করে নিলাম। এরপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। বিকেলে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে সন্ধ্যায় আমি, সিয়াম আর মেঘ ঘুরতে বের হলাম। রাতের আমেরিকা দেখতে খুবই চমৎকার। মায়ের উপরে রাগ দেখিয়ে তো চলে এলাম। এখন আর ভালো লাগছে না। বাইরে ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেলাম। ঘুমানোর আগে কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বললাম। পরে আকিবকে জিজ্ঞেস করলাম, কিরে মোটু, কি করছিস? কেমন আছিস? জি, আমি ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কি তোর ম্যাডামের কাছে পড়তে গিয়েছিলি নাকি? হ্যাঁ ভাইয়া, গিয়েছিলাম। আর সেটাও দিয়ে এসেছি। কিন্তু সেটাতে কি এমন আছে যা আমাকেও দেখতে দিলে না? কালকে পড়তে গেলেই দেখতে পাবি। আচ্ছা, এখন রাখি, ঘুমাবো। সকালে উঠে কল দেবনি। এখন ঘুমাবে কেন? এখন তো সকাল। ওরে গাধা, এটা আমেরিকা। বাংলাদেশে সকাল হলে এখানে রাত, আর এখানে সকাল হলে বাংলাদেশে রাত। তুই কি তোদের সমাজ বই পড়িসনি নাকি? ও আচ্ছা, বাই। এরপর ফোন রেখে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনের চিল্লানি আওয়াজে ঘুম ভেঙে গেল। দুঃসালা, এখন আবার কে ফোন দিল? মাত্রই ঘুমাইলাম। বিরক্তি বোধ নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি বাংলাদেশের নম্বর, কিন্তু এটা তো মা বাবা বা আপুর নাম্বার না। এসব ভাবতে ভাবতে কলটা কাটিয়ে গেল। আবার কল আসে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কল রিসিভ করলাম। কল রিসিভ করে আমি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। লেখক সাহেব কেমন আছেন? কণ্ঠটা একটা মেয়ের। জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? কি করতেছেন এখন? আগে বলুন আপনি কে, কারণ বাংলাদেশে আমার নম্বর আমার বাবা মা ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি পেলেন কোথায়? আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি এখনই টুট টুট টুট।
আমি কথা শেষ করার আগে কলটা কেটে দিল। আমিও আবার দিলাম আরেক ঘুম। আবার ঘুমটা ভেঙে গেল সিয়ামের ডাকাডাকির কারণে। তাই ঘুম থেকে উঠে ওকে দিলাম কিছুক্ষণ উত্তম মধ্যম ধোলাই। কিন্তু মেঘকে দেখতে পেলাম না। সিয়ামকে জিজ্ঞেস করে জানতে পারি অনেকে ভার্সিটিতে গেছে, কিন্তু ও তো আমাদের সাথে ডিগ্রি নিয়েছে। আরে তুই বুঝতে পারিসনি ও কেন গিয়েছে? কেন? দূর বেটা, এই 2 দিনেই ভুলে গেলি? মেঘ লুচ্চামি করতে ভার্সিটি দিয়েছে। সালা এখনো ভালো হয়নি, এখনো সেই লুচ্চামি করে। এই লুচ্চামি করতে গিয়ে যে মেয়ে কত মেয়ের হাতে মার খাইছে তা হিসাবের বাইরে। এরই মধ্যে আগমন অরিনের এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কার কথা বলছেন? কে মেয়েদের হাতে মার খেয়েছে? কে আবার? তোমার গুণধর স্বামী। সিয়ামের দিকে তাকিয়ে, ভাইয়া সত্যি বলছেন তো নাকি? অরিন, তুই আমার ছোট বোনের মতো, আমি তোকে মিথ্যা বলবো? এটা তুই ভাবতে পারলি কি করে? বুঝতে পারছি তোরা কেউ আমাকে দেখতে পারিস না, তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব। একটু ইমোশনাল ভাবে বললাম। আমার বলা শেষ করে তাকিয়ে দেখে অরিন সিএমকে মারা শুরু করে দিয়েছে, আর সাথে কান্না করতে করতে বলছে, আমি তোকে এত ভালোবাসি আর তুই অন্য মেয়েদের পিছনে ঘুরিস কেন? এখন কি আমাকে আর ভালো লাগে না? আরে ভাই, এগুলো মজা করে বলেছে, আমি এমন কিছুই করে নাই। তাদের রোমান্টিক ঘটনা দেখে বললাম, এই তোরা এভাবে থাক বলেই আমি কিছু ছবি তুলে নিলাম। এইসবের মানে কি ভাইয়া? আসলে আরেকবার পরীক্ষা করে দেখে নিলাম যে তোমাদের দুজনের ভালোবাসা এরকমই একই রকম আছে কিনা। তাই বলে তুই এটা করবি? দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই সিয়াম উঠলো আমাকে তাড়া করার জন্য, কিন্তু আমাকে আর পাইকে এক দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। তারপর বেরিয়ে পড়লাম, এক বিপদে দৌড়ে তো চলেই এলাম, কিন্তু গাড়ির চাবি তো আনেনি, তাই আবার ফিরে গিয়ে চাবি নিয়ে এলাম। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। পরে কিছুক্ষণ ঘোরার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। কিছু তো যাওয়ার পর দেখি রাকিবে দাঁড়িয়ে আছে, তাকে দেখে গাড়ি দাঁড় করলাম। রাকিবা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বোন, ফ্রেন্ডের সাথে পরে পরিচয় করিয়ে দেবনি। এরপর গাড়ি থেকে রাকিবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই রাকিবা কেমন আছো? আরে তুমি এখানে? আমি ভালো আছি। তা ফিরলে কবে? এই তো গতকাল রাতে। তা এখানে কি করো? এই তো একটু বের হয়েছিলাম, এখন বাসায় যাব। তা এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এখানে একটা কাজ পড়েছে তাই চলে এসেছি। তা এইখানেই থাকার চিন্তা করছো নাকি? না, এখানে থাকার কোনো প্ল্যান নেই। 6 মাসের একটা কাজ আছে, সেটা শেষ হলে চলে যাব। তা বিয়ে করবে না নাকি সারা জীবন সিঙ্গেলই থাকবা? করবো তো, করবো বলতে বিয়ে তো করেই ফেলেছি আরো 5 বছর আগে। মানে? আপনারা বুঝতে পারেননি? সেটা আমি না বলে বুঝবেন কি করে? তাহলে চলুন বলি। আসলে এখানে আসার আগেই আমার আর অধরার বিয়ে দিয়ে দিয়েছিল আমাদের পরিবার, কিন্তু সেটা আমি আর অধরা জানতাম না। যেদিন বাসায় যাই সেদিনই জানতে পারি বাবার থেকে যে আমার আর অধরার আগেই বিয়ে হয়ে গেছে। শুধু আমার সেটেল হওয়ার জন্য আগে আমাদের জানায় নেই। এখন আমার পড়ালেখা শেষ, প্লাস জবও করি, তাই বলে দিয়েছে। আর মা চেয়েছিল আমি এখানে ব্যাক করার আগে অনুষ্ঠান করে অধরাকে বাড়িতে আনতে। মা মনে করেছিল যে আমি বিয়ের বিষয় জানি না, তাই মা বলেছিল যে আকিবের টিচারকেই বিয়ে করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, সাথে রাকিবও বুঝে গেছে। ও, তাহলে তো একটা ট্রিট পেতেই পারি। মুখটা কালো করে বলল, তা তো দিবই, কিন্তু আজকে না, কালকে। আর চলো এখন তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। এরপর রাকিবাকে তার বাসায় নামিয়ে দিয়ে এলাম। পরে সারা দিন ঘোরাঘুরি করে রাতের রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় আসলাম। এরপর দিলাম এক ঘুম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। কি রে, সেখানে গিয়ে কি ভুলে গেলি নাকি? তোমাদের ভুলবো কি করে বলো তো? না, মনে হলো তো তাই বললাম আর কি। তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা আর রাকিব কেমন আছে? তারাও ভালো আছে, কিন্তু তুই যে এইভাবে চলে যাবি বুঝতে পারিনি। এখানে এলি কিন্তু 1 সপ্তাহ থাকলি না। বা বোঝার চেষ্টা করো আমি একজন বিজ্ঞানী, আর আমার যে কোনো সময় যে কোনো জিনিস আবিষ্কার করার জন্য ডাক আসতেই পারে। যখন ডাক আসবে আমাকে তখনই ছেড়ে যেতে হবে। তা বুঝলাম, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, এখন রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। এরপর ফ্রেশ হয়ে নিলাম। দেখি নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে আমার জন্য। তখন আমিও গিয়ে বসে পড়লাম তাদের সাথে। তখন আঙ্কেল জিজ্ঞেস করলো, বাবা তোমাদের এক্সপেরিমেন্ট কবে থেকে শুরু হবে? জি আঙ্কেল, এই তো শুক্রবারে শুরু হবে। তা ততদিন কি তোমাদের সেখানে থাকতে হবে নাকি? জি আঙ্কেল, আমাদের সেখানে থাকতে হবে। আর একটা কথা আঙ্কেল, আজকে রাতে একটা পার্টি দিতে চাই আপনার বাগানে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এত আপত্তি থাকার কি আছে? তোমাকে বলছি না এটাকে তুমি নিজের বাড়ি ভাবতে পারো। ধন্যবাদ আঙ্কেল, তাহলে আমি আয়োজন শুরু করি। আর হ্যাঁ, আপনাদেরও কিন্তু থাকতে হবে।
তা না হয় থাকবো, কিন্তু পার্টিটা কিসের সেটা তো বলো। সেটা সারপ্রাইজ। আচ্ছা বাবা, তাহলে থাক, আর দরকার পড়লে বলিও, আমরাও তোমাকে সাহায্য করব। তা তো করতেই হবে, সব রান্না আন্টি আর অরেনকেই করতে হবে। কি, আমাকে রান্না করতে হবে? জি ম্যাডাম, করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কয়জন আসবে? বেশি না, আমরা যতজন বন্ধু আছি তারাই, আর তাদের সাথে শুধু সাব্বিরের বোন আসবে। আর শোনো, সব কিন্তু বাঙালি খাবার রান্না করতে হবে। ও, তাহলে তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, বাঙালি রান্নাই করব। তাহলে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলতেছি। আর সিয়াম, তুই সবাইকে কল করে জানিয়ে দে। আচ্ছা। এরপর আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কল করে আসতে বললাম। কিছুক্ষণ পর তারা এসে তাদের কাজ করা শুরু করে দিল, আর সন্ধ্যা পর্যন্ত তারা তাদের কাজ করলো। এরপর একে একে সবাই আসা শুরু করলো, আর আমি গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিলাম। তখন সবার মুখেই শুধু একটাই কথা, সারপ্রাইজটা কি? তখন আমি বললাম, অ্যাটেনশন গাইস, অপেক্ষার প্রহর শেষ। জানি আপনারা সবাই ওদের আগ্রহে আছেন যে কী কারণে আজকের এই পার্টিটা। হ্যাঁ, আমরা সবাই জানতে আগ্রহী, তাড়াতাড়ি বলো। আজকের পার্টিটা হচ্ছে আমার বিয়ে উপলক্ষে। কি, তোর বিয়ে? হ্যাঁ রে দোস্ত, এটা আমার বিয়ের পার্টি, আর বিয়েটা আমাদের কাজ শেষ হলে হবে। এরপর সবাই আগ্রহী হয়ে গেল মেয়েটাকে তা জানার জন্য। আমি সবাইকে বলে দিলাম যে বিয়ের সময় তারা তাকে দেখতে পাবে। তখন সিএম বলল, দূর বেটা, এখন নাম বললে কি এমন হয়ে যাবে? বিয়ের দিন নাম জানলে কি এমন হয়ে যাবে? এরপর সবাই মিলে পার্টিতে অনেক মজা করলাম। পরে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম। এরপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাসায় কল দিলাম, কারণ গতকাল রাতে পার্টির জন্য কল দেওয়া হয়নি, তাই এখন দিলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? এই তো 10টা বাজে, এখন ডিনার করো। আচ্ছা বাই, তাহলে তোমরা ডিনার করে নাও। আচ্ছা বাই। কল কেটে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে নাস্তা করতে যাবো এমন সময় কল এলো। ফোন হাতে নিয়ে দেখি সেই অপরিচিত মেয়ে, তাই কল রিসিভ করলাম না। নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে দেখি 20টা মিসড কল। চেক করে দেখি সবগুলোই ওই অপরিচিত মেয়েটাই দিয়েছে। দেখতে দেখতে আবার মেয়েটা কল দিল, তাই রিসিভ করলাম। তখন মেয়েটা বলল, ওই, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি নিজেকে অনেক কিছুই মনে করি, কিন্তু আপনি কান্না করছেন কেন? জানেন আমি কতটা চিন্তা করছিলাম আপনি কল ধরছিলেন না বলে। আপনি কেন আমার জন্য চিন্তা করবেন? কলটা কেটে দিল কেন? কোনো উত্তর না দিয়ে চিন্তায় পড়ে গেলাম। কে এই মেয়েটা, আর কল করে কী সব বলে? হ্যাঁ, কী সব বকলো? তখন সিয়াম এসে বলল, হাইম, চল ঘুরতে যাই। বিয়ের পরেও এখনো পর্যন্ত আমরা একদিনও ঘুরতে যাইনি। আজকে ভালো লাগছে না, আমি যাব না, তোরা গিয়ে ঘুরে আয়। আমাদের সাথে চল, ঘুরলে তোর মন ভালো হয়ে যাবে। আমি আর অরিন নিচে অপেক্ষা করছি, 5 মিনিটের মধ্যে নিচে চলে আয়। বলে সিয়াম চলে গেল। আমিও বাধ্য হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। আমি গাড়ি চালাইনি, সিয়ামই ড্রাইভ করেছে, আর তার পাশের সিটে অরিন বসেছিল। এরপর সারা দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। রাতে বাইরে থেকেই খেয়ে এসেছিলাম, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। সেদিনের পর থেকে মেয়েটা আর কল দেয়নি। আমিও সেটা নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে আমি কল না ধরে সেদিন কান্না করলো কিল্লাই। সিয়ামের ডাকে ভাবনা জগৎ থেকে বেরোলাম। এরপর সিয়ামের সাথে শপিং করতে গেলাম। কাল থেকে এক্সপেরিমেন্ট শুরু হবে। যতদিন লাগে এক্সপেরিমেন্টে শেষ হতে, ততদিন সেখানেই থাকতে হবে, আর ততদিন কারোর সাথে যোগাযোগ করাও যাবে না। সারাদিন শপিং আর ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খাওয়ার আগে বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলে নিলাম, কারণ জানি না আবার কবে তাদের সাথে কথা বলতে পারবো। তাদের জানিয়ে দিলাম যে কাল থেকে আমার কাজ শুরু হবে। এরপর কথা শেষ করে খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার কর্মজীবনে পা দেব। এরপর গিয়ে নাস্তা করে নিলাম। ফোনটা বন্ধ করে বাসায় রেখে দিলাম, কারণ সেখানে আমি সবাইকে কল দিয়ে বলে দিয়েছি কেউ যেন ফোন নিয়ে না যায়। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে, প্লাস সবাই যেন শুধু কাজেই মনোযোগ দেয়, কারণ কাজটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ভুল হলে সব শেষ। এরপর আমি সিএম আর অরেন বেরিয়ে পড়লাম এসএসটি ল্যাবের উদ্দেশ্যে। ল্যাব থেকেই গাড়ি পাঠানো হয়েছিল। গাড়িতে উঠে দেখি শান্ত প্লাস আমার বাকি বন্ধুরাও আছে। আসলে এই প্রজেক্টে শুধু আমরা বন্ধুরাই, আর সাথে কিছু আমেরিকান ফ্রেন্ড। তাদের সাথে কথা বলতে বলতে আমরা ল্যাবে পৌঁছে গেলাম। ল্যাবরেটরিটা অনেক বিশাল জায়গা নিয়ে বানানো। যখন এই প্রজেক্টের কাজের জন্য অফার পাই, তখনই এই ল্যাব ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু দেশে যাওয়ার চক্করে আর ঘুরে দেখা হয়নি। ফ্রেশ হয়ে সম্পূর্ণ ল্যাব ঘুরে দেখলাম। এরপর সারা নিজেদের কাজ বুঝে নিলাম। তারপর সারাদিন ল্যাবটা ঘুরে দেখলাম। রাতে খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কাজ কালকে থেকে শুরু হবে।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজে লেগে পড়লাম। 12টা পর্যন্ত কাজ করলাম। পরে গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম সবাই একসাথে। খেয়ে আবারও এক্সপেরিমেন্টের কাজে লেগে পড়লাম। রাত 8টায় কাজ শেষ করে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। এখন যদি কেউ আমাকে দেখে তাহলে নির্ঘাত পাগল বলবে, কারণ চুলদারি সবই অনেক বড় বড় হচ্ছে। আজকে আমাদের এক্সপেরিমেন্টের শেষ ট্রায়াল হবে। যদি সফল হয় তাহলে কালকে এখান থেকে মুক্তি পাবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করে ল্যাবরেটরিতে চলে গেলাম। যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ভিডিও কনফারেন্সে আমাদের অভিনন্দন জানালেন আর বললেন, মিস্টার ফাহিম, আপনার টিম মিলে যে নতুন আবিষ্কারটা করেছে সেটা সফল হোক, সেটা আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আর কালকে আমি একটা চুক্তিপত্র পাঠাবো যেটাতে লেখা আছে যে আপনি এই প্রজেক্টটা আমাদের দেশের পাশাপাশি নিজের দেশেও ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনার থেকে এই কথাটা শুনে খুবই খুশি হলাম। আপনি আমাদের দেশের জন্য ভাবছেন, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এরপর ওনার সাথে কথা শেষ করে প্রজেক্টের ফাইনাল টেস্ট করলাম এবং সফল হলাম। এরপর সেটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি তিনি প্রেস মিটিংয়ের আয়োজন করেছেন, তাই আমি সেখানে না গিয়ে সিয়ামকে আর আমাদের ওখান থেকে আমেরিকান এক ফ্রেন্ডকেই পাঠাই। তারা গিয়ে প্রেসিডেন্টের সাথে প্রেস মিটিংয়ে অ্যাটেন্ড করে। সেখানে কনফারেন্স কলে আমাদের দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। তখন প্রেসিডেন্ট এসে আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন করে। দেখালো সিয়াম। তখনই বাঁধলো এক বিপদ। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আমাকে খোঁজা শুরু করে দিল। তখন সিয়াম আমাকে বলতে এলো, আমি তাকে বলে দিলাম যে প্রেসিডেন্টকে বুঝিয়ে বলতে যে আমি প্রেস মিট শেষে ওনার সাথে দেখা করব, কারণ আমার এত পাবলিসিটির দরকার নেই। আমি সবসময় সাধারণভাবে চলাফেরা করতে চাই। এরপর প্রেস মিট শেষে আমরা সবাই গিয়ে ওনার সাথে দেখা করলাম। উনি খুবই রাগ করলেন যে আমি কেন মিটিংয়ে ওনার সাথে আসিনি কেন। আমি অনেক বুঝিয়ে বললাম, তাও উনি কিছুতেই কিছু মানতে রাজি না। শেষ পর্যন্ত রাজি হলো, তা ওনার বাসায় আজকে রাতে ডিনার করলে। তখন আমি বললাম, আসলে স্যার আমি চাইছিলাম আজকে দেশে ফিরে যেতে, তাই আপনার সাথে ডিনারে অ্যাটেন্ড করতে পারবো না। সমস্যা নাই, তাহলে আজকে লাঞ্চ করবে আমার সাথে, এরপরে আর কোনো কথা বলবো না। আর ফ্লাইট নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমাদের দেশের এয়ারফোর্স গিয়ে তোমাকে দিয়ে আসবে। কি আর করার, বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। এরপর ওনার থেকে বিদায় নিয়ে প্লাস সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে পার্লারে চলে গেলাম দাড়ি ছোট করার জন্য, নাহলে মানুষ দেখলে পাগল বলবে। পার্লার থেকে এসে গোসল সেরে রেডি হয়ে নিলাম। এরপর ফোন অন করলাম। ফোন অন করে দেখি বাসা থেকে যতগুলো কল আসেনি, ওই মেয়ে তার থেকে বেশি কল দিয়েছে প্লাস মেসেজ। দেখতে দেখতে বাবা কল দিল, আমিও কল রিসিভ করলাম।